একদিকে রাজ্যে এসআইআর চলছে, অন্যদিকে কেন্দ্রের নেতারা একের পর এক এই রাজ্যে আসছে, এবার তৃণমূলের বিসর্জন এই স্লোগানও দিচ্ছে। পাশাপাশি ২৬-এর নির্বাচনের দিন ঘোষণা না হলেও অলিখিত প্রচারগুলো তো চলছে। অর্থাৎ একটা বিরাট কর্মকাণ্ডের মধ্যে নিঃশ্বাস নেওয়ার সময় একটু পাওয়া গেলেও ঘুম খাওয়া দাওয়ার যে ঠিক থাকবে না, এটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আজকে যারা এই পডকাস্টের অনুষ্ঠান দেখছেন বা যারা টিভিতেও এই অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, তারা এটাও জানেন যে এই পুরো দৌড়াদৌড়ি, ব্যস্ততা, তুমুল মানে উত্তর থেকে দক্ষিণ, পূব থেকে পশ্চিম ছোটার কাজটা যারা মূলত করে থাকে তারা হচ্ছে ছাত্র আর যুব। এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ছাত্র যুবর উপর ভরসাও রাখেন। তার কারণ এবার ভোটের আগে তাদের একটা সব থেকে বড় ইনোভেশন হচ্ছে ডিজিটাল যোদ্ধা। এখন ব্যাপার হচ্ছে যে শুধু ভোটের জন্য নয়, সারা বছরই ছাত্র রাজনীতিটা যে করে আসা যে ব্যক্তি, তাকে আপনারা চেনেন, তার ফ্যান ফলোয়িংও প্রচুর, তার কাজের সুনামও মানুষ প্রচুর করেন, সমালোচনাও প্রচুর করেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এখন আলোচনা সমালোচনা সব নিয়েই ছোট্ট একটা অনুষ্ঠান আপনাদের সামনে রাখবো। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। আমি তৃণাঙ্কুরকে স্বাগত জানাচ্ছি এবং হৃদয় থেকে স্বাগত জানাচ্ছি। একটাই প্রথম তোমায় দাদা হিসেবে বলবো যে এই মারাত্মক দৌড়দৌড়িতে শরীরটা খারাপ করে ফেলো না। যেভাবে তোমাদের মানে খাওয়া নাওয়া নেই বলছো, মানে নাওয়াও নেই খাওয়াও নেই, বিপদ। এই যে একটা বিরাট পরিসরে দল বেড়েছে ৯৮-এর পর থেকে, এই দলে এখন এই যে বৃহৎ কর্মকাণ্ড কিভাবে তোমরা সামলাচ্ছ? মানে আমি তোমাকে বরঞ্চ ঘুরিয়ে এটা বলতে চাই যে ছাত্র যুবদের উপর কি দায়িত্ব দেওয়া হয়েছে দল থেকে, কোন পার্টটা তোমরা সামলাবে? আমরা পরিশ্রম করছি, শুধু আমি নয়, আমার মতন যারা আছেন, দল যাদের যে দায়িত্ব দিয়েছে, এবং নিজেদেরকে কৃতজ্ঞ মনে করি দলের কাছে। দল আমাদের তার যোগ্য মনে করছেন, আমরা এই ভালোবাসা পাচ্ছি। আমি তোমায় থামিয়ে একটা কথা বলবো। এই যে তুমি বললে তুমি যোগ্য কিনা জানো না, বারাসাতে রণসংকল্প সবার ক্লিপস দেখলে তার প্রত্যেকটা ক্লিপসেই তৃণাঙ্কুরকে দেখতে পাওয়া যাচ্ছে মাথা মাথা দৌড়চ্ছে। না দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিশ্রম করছেন, আমার তো তাদের দেখে মনে হয় দিনটা ২৪ ঘন্টার কিনা আমি ডাউটফুল। এত পরিশ্রম তারা করছেন, আজকে এখানে কালকে এখানে, সেই দেখে আমাদের ইন্সপায়ার্ড হয়ে আমরা যেটুকুনি করার করছি। দল আমাদের এবং পরশু পাঠিয়েছিল গোসভা, তারপরের দিন পাঠিয়েছে দুবরাজপুর, তারপর কালনা। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মিটিং করছি, একটাই প্রান্ত একটা প্রান্ত, কিন্তু আমরা ঘুরতে গিয়ে বুঝতে পারছি যতটা বেশি ট্রাভেল করছি, দাঁড়াচ্ছি, চা খাচ্ছি, কোনো জায়গায় গল্প করছি, একটু সন্ধ্যেবেলা মুড়ি চপ সিঙ্গারা খাচ্ছি, আমরা তো দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছি। শুধুমাত্র বক্তব্য দেওয়ার আগে পরেও কিন্তু আমাদের একটা ব্যাপার থাকে, মানুষের ভাইবসটা কি, এবং সেই ভাইবসটা আমরা একটা জিনিস বুঝি। তারা তো আমার জানে যে আমি তৃণমূল বা আমি কে কি, সবাই তো অত লোক চিনবে না, সবাই চেনেন। এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু তারা বলছেন, গ্রাম বাংলার মানুষরা, যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বাংলায় আছেন যিনি তাদের গরিব মানুষের খেয়াল রাখেন। আজকে একটা কথা কিন্তু তারা ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, এই এরা কোথায় ছিল যখন ঝড় হয়েছিল? আজকে এরা তো এত এত কিছু আছে শুনি, নির্বাচনের সময় আছে বলে, কিন্তু কই কিছু তো পাই না। ওই মমতাটাই আছে, ঠাকুমা বলছেন ওই মমতাটাই আছে যা দেওয়ার দেয়। আমি টাকা পাই, আমার পরিবার পায়, আমার আমার বলছে আমার নাতনি পেয়েছে রূপশ্রীর টাকা, তার আগে কন্যাশ্রী পেয়েছে, কিন্তু স্বীকার করছে, কিন্তু জানে না যে আমি কেক পারসন। এবার যখন গ্রাম বাংলায় যাচ্ছি বিভিন্ন জায়গায় এবং তাদের কথা শুনি এবং তাদের চোখ মুখ দেখছি, দেখুন আমি একটা কথা বলছি, তার একটা অনুভূতিতে যদি কেউ সত্যি মিথ্যে বলে বা একজন বয়স্ক মানুষ, প্রত্যেকের ফিলিংস আলাদা। এই যখন অনুভূতিটা আমি দেখছি, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে যেভাবে তারা আপন করে নিয়েছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি আপনাকে আনডাউটেডলি বলছি, ভারতবর্ষের যতজন যুব নেতা আছে যারা আগামী দিনে বড় জায়গায় যাবে বলে মানুষ ধরে বা যাকে বিশ্বাস করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মধ্যে একটা। ভারতবর্ষে আরো নেতারা রয়েছে, বিজেপি বিরোধী অনেক নেতা রয়েছে, আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু আমি আপনাকে এটা বলছি তার অ্যাপিয়ারেন্স, এই যে অভিষেকদা যদি কিছু বলছে আমার সেটা হবে, আজ নাও কাল হোক, কাল নাও পরশু হবেই, ও কোনো ফালতু কথা বলার ছেলে না। মানে এই ধারণাটা কিন্তু বাংলার মানুষের কাছে বসেছে। সেই দলের একজন সদস্য আমি বলতে পারেন। ছাত্র পরিষদটা করি মন দিয়ে, আবেগ নিয়ে করি, অনেক বছর হয়ে গেল, এবং আমাদের সঙ্গে একটা, শুধু আমি বলে না, ছাত্র জোটে একটা ভালো টিম আছে। এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে এবং নির্দেশে করছে। দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন যে এইভাবে করা উচিত, আমরা সেই রোড ডাইরেকশনটা ফলো করার চেষ্টা করছি। বাংলার মানুষের সঙ্গে যত মিশছি, আমার তো কোনো কারণে মনে হচ্ছে যে এবারের সংখ্যাটা
250 কেন, আরো যদি বেড়ে যায় অবাক হবো। না, তোমাদের তো টার্গেটই আছে মনে হয় 250 এবার। একটা জায়গা আমার বহুদিন ধরে জানার ইচ্ছে তৃণাঙ্কুরে, আমি তোমায় জিজ্ঞেস করি, সামনাসামনি রয়েছি বলে, তোমাদের দলের মধ্যে অভিষেক পন্থী বা মমতা পন্থা এরকম একটা বিষয় কাজ করে। যেমন আমি তোমার ফেসবুকে ছবি দেখছিলাম, তোমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ফেসবুকের প্রোফাইল পেজে রয়েছে। তুমি ধরো বা পার্থ ভৌমিক ধরো বা আরো অনেকে, এরা অভিষেক পন্থাকে মারাত্মক বিশ্বাস করে। তুমি যেরকম বললে যে নেক্সট ইন্ডিয়ার একজন আইকনিক ফিগার, মানে এখানে কখনো কি দ্বন্দ্ব হয় তোমাদের? আমার নেতা যদি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো আজকে আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি, এ নিয়ে কোনো দ্বিমতের জায়গা নেই। কিন্তু এই যেমন আপনি প্রাথমিকের নাম করলেন, প্রাথমিক মহাশয় কিন্তু যখন রাজনীতি করতে উঠেছিলেন, তিনি কিন্তু মানে মনে প্রাণে বারবার বলেন যে আমি শুনেছি যে দিদি না থাকলে আমরা উঠতে পারতাম না। আজকে পরবর্তী ধাপে আমরাও কিন্তু মানে এই কথাটা স্বীকার করি, দিদি না থাকলে আমাদের কোনো অস্তিত্ব নেই। তার সঙ্গে সঙ্গে আমরা উপলব্ধি করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকলে হয়তো আমরা এই রাজনীতির প্রথম সারিতে আসতে পারতাম না। এর মধ্যে কোনো লড়াইয়ের ব্যাপার নেই, কোনো বিভেদের ব্যাপার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন অভিষেক তোদের ডাইরেকশনে ভেবে বলছে তোরা কর। বেশ, আমার নেতা যদি আপনি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, আমি দিদির সঙ্গে সেলফি তোলার সুযোগ বা সাহসটা হয়নি। আমি হয়তো গ্রুপের মধ্যে ছবি তুলেছি, হয়তো তার এজ জেনারেশন আমরা কাছে বলে, আমি বললো দিদি একটা সেলফি তুলবো, এই সাহসটা কখনো হয়নি। ইচ্ছা হয়নি বলবো না, কিন্তু সাহস হয়নি। কিন্তু যাই হোক, সবকিছু মিলে আমি নির্দ্বিধায় বলতে পারি যে আপনারা এই ব্যাপারটা এভাবে ভাবেন, কিন্তু আমাদের ক্ষেত্রে কি দেখছি, অভিষেক ব্যানার্জি বলছে আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, দিদি বলছেন তোরা অভিষেকের সঙ্গে থেকে খুব ভালো কাজ করছিস, তোর যেভাবে বলবো দৌড়ঝাঁপটা কিন্তু করতে হবে, তোদের উপর ভরসা রাখছি অনেকটা। এই কথা দিদি বলছেন, ভরসা রাখছি অনেকটা। দেখুন, আমি ভীষণভাবে ফিল করি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যতীত তৃণমূল কংগ্রেস হতে পারে না, ভীষণভাবে মনে করি। এবং আমরা এই শিক্ষায় বড় হয়েছি, আমি এই চেতনায় বড় হয়েছি। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেম কথা বলে। আমি তার সঙ্গে এটাও অনুভব করি, রাজনীতির কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পট পরিবর্তন হয়। একটা সময় রাজনীতি মানেছে, নির্বাচন মানে ছিল দেওয়াল লিখন, নির্বাচন মানে ছিল রিফ্লেট বিলি, নির্বাচন মানে ছিল মাইক প্রচার মিছিল। আজকে কিন্তু নির্বাচন মানে অনেক এগিয়েছে। আজকে এই যে আপনি ডিজিটাল যোদ্ধার কথা বললেন, আজকে সোশ্যাল মিডিয়া বলুন, আজকে এই বিভিন্ন আইপ্যাকের মতন বিভিন্ন এজেন্সিতে যে কাজগুলো করছে, তৃণমূল স্তর অব্দি পৌঁছানোর কোথাকার কি খবর হচ্ছে সেটা নিয়ে আসা, এই টেকনোলজি। আমার দিদি কিন্তু যথেষ্ট টেক সেভি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন টেক সেভি খুব কমজন আছে। কিন্তু এর পরবর্তী মুখ্যমন্ত্রী ট্যাব দেওয়ার কথা ভাবতে পারেন, তিনি টেক সেভি মানতেই হবে। এবং আপনি উনি প্রচন্ড রকম টেক সেভি, উনি সব খবর রকম রাখেন। কিন্তু তার পরবর্তী লেভেলে আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের রাজনীতি এবং আগামী রাজনীতিটা সম্পর্কে যতটা সচেতন, আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এটা বিহারে থাকতো, বিহারের রেজাল্ট এই হতো না। আজ এই কংগ্রেসের একটা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতো, তবে কংগ্রেসের হালে এরকম হতো না, দিল্লি মহারাষ্ট্র এই হতো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যুগল বন্ধু। আজ যখন একদিকে সচিন তেন্ডুলকর, একদিকে সৌরভ গাঙ্গুলি, যেদিন এই কম্বিনেশনটা হয়ে যায় না, সেদিন আশপাশে কেউ পারে না। এবং দায়িত্ব সহকারে বলছি, আপনি বিজেপি আমরা করি, একটা নির্বাচনে দেখান তো বাংলায় যে তৃণমূল আসার পর বিজেপি তৃণমূলের থেকে ভালো রেজাল্ট করেছে। একটা নির্বাচন আপনার বিজেপি সবচেয়ে ভালো রেজাল্ট বলবেন 2019-এর লোকসভা। আরে ভাই, সেখানেও তো তৃণমূলের থেকে বেশি পেয়েছে। তুমি সেকেন্ড পজিশন, থার্ড পজিশনে লড়াই করো, 1 নম্বর পজিশন ফিক্স ফর তৃণমূল অনলি। কারণ বাংলার মানুষ তৃণমূলকে ভরসা করেন, এবং বাংলার মানুষ আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুটো ছবি, এবং আমাদের মতন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরে 294 বিধানসভা কেন্দ্রে যে সকল কর্মী সমর্থকরা আছে, তারা এদের চিন্তাভাবনা মানুষের কাছে পৌঁছে দিলে আমি আপনাকে বলছি, আর এই বেশি হয়ে গেলেও আমি অবাক হব না। আচ্ছা, একটা কথা বলো, যে এই যে বিজেপি থেকে কাজ কমে এগিয়ে 2011 থেকে তোমরা কাজ করছো, বিজেপি এখানে কোনো ফ্যাক্টর নয় তুমি বলছো। বিজেপি ক্ষমতায় মানে পশ্চিমবঙ্গে আসার পরে সত্যি সবকটা নির্বাচনে, সেটা তুমি 16 বলো, তুমি 19 বলো, 21 বলো, 24 বলো, সবটাতেই তৃণমূল অনেক যোজন এগিয়ে। তাহলে তৃণাঙ্কুর, বিজেপিকে নিয়ে এত কথা তৃণমূলের বলতে হচ্ছে কেন? সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যক্তিগত টার্গেট করতে হচ্ছে কেন? প্রধানমন্ত্রীকে কেন করতে হচ্ছে কেন? রাজ্যের মানে এই বিজেপি মানে যেটা একসময় তৃণমূলের লক্ষ্য ছিল সিপিএম এর জগদ্দল পাথর সরিয়ে এখন বিজেপি বড় মানে তোমাদের কাছে কন্টেস্টেবল একটা মানে এনিমি, পলিটিক্যাল এনিমি কেন? দেখুন, দুটো কথা বলি। প্রথম কথা কি, তৃণমূল কংগ্রেস ব্যক্তিগত আক্রমণে রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেস, এই আপনি যার নাম বলছেন বিজেপি, এটা
বিজেপির বদলে কংগ্রেস 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 হতে পারতো। এইটা যদি কেন্দ্রের অন্য কোনো সরকার থাকতো তাদের নামে হতে পারতো, যদি তারা বাংলাকে সমপরিমাণ বঞ্চনা করতো যেটা বিজেপি করছে। দেখুন, দেশের একটা কাঠামো আছে, যুক্তরাষ্ট্রের কাঠামো। আপনারা জানেন যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ডাঁটের পেস্ট কিনুন, পরে চায়ের বিস্কুট খান, বা আপনি ঘুমোতে যাওয়ার সময় দাঁত ব্রাশ করে শুনছেন বা যে বালিশটায় মাথা দিচ্ছেন সেই বালিশটাও যদি কিনে আনতে যান আপনাকে একটা জিএসটি দিতে হয়। আপনার জিএসটির যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় 50% কেন্দ্র, 50% রাজ্য। আজকে এই কেন্দ্রীয় সরকার যদি বাংলার প্রাপ্য টাকাটা বাংলা থেকে তুলে নিয়ে যাচ্ছে, অথচ তারা দিচ্ছে না। শ্রীরামপুর একটাই কথা, এখানে বিজেপি, আমি বহু লোককে জিজ্ঞেস করেছি, তারা বলছে ওর আগে হিসেব দিক, মনরেগার টাকা, আবাসের টাকা। তৃণমূল নাকি দুর্নীতি করেছে, দেখুন চুরি করেছে বিভিন্ন। এই প্রসঙ্গে একটা কথা আমি আটকাই, এই দুর্নীতি চুরি বিজেপির অভিযোগ। হ্যাঁ, বিজেপির অভিযোগ আমি বলছি। দুর্নীতি চুরি এটা কিন্তু সবচেয়ে বেশি আমরা দেখেছিলাম গত লোকসভা নির্বাচনের আগে। অন্তত 150-200 কেন্দ্রীয় এজেন্সি এসেছিল। মানে তুমি বলছো 24-এর আগে না 19-এর আগে? 24 মানে গত বছর সবচেয়ে বেশি, লাস্ট নির্বাচন। হ্যাঁ, আমরা তখন দেখছিলাম কি যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি আসছে, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি হচ্ছে, খাদ্যের দুর্নীতি, রেশনের দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, ব্লা 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 বিভিন্ন। আপনি দেখতেন সেই সময় বিভিন্ন নিউজ মিডিয়া গুলো ওই যে প্রতিনিধি দল, 3-4 জনের প্রতিনিধি দল হাতে একটা ফাইল নিয়ে গট গট করে হাঁটছে, এমন একটা ছবি কিন্তু প্রত্যেক মিডিয়া আসতো। পরের দিন সকালে খবরের কাগজের ফার্স্ট পেজে দুর্নীতি তদন্তে এলেন ইডি বা সিবিআই, যাও ইডি সিবিআই ছাড়া বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আমার আপত্তির জায়গা নেই। এই ধরুন আনুমানিক 160টা সংস্থা আমার যতদূর মনে ছিল এলেন, তদন্ত করলেন, তদন্ত রিপোর্ট জমা পড়লো, কিন্তু 160টা সংস্থা তদন্তের রিপোর্ট কি আসলো, কেন বিজেপি জানালো না? না জানানোর একটাই কারণ, তারা কোনো তদন্ত দুর্নীতি বলছো যে আবাস নিয়ে যে বিভিন্ন তারা পায়নি। আজকে দেখুন, আজকে তারা বাংলার ন্যায্য টাকা আটকে রাখছে। এটা সম্ভব কখনো? আরে সুপ্রিম কোর্ট বলেছে তো। না শ্রীরামপুর, কিন্তু দেখো এর আগে তো অন্য, মানে রাজস্থানের কথা যদি তুমি বলো, তারা কোর্টে গেছে, জিতেছে। তোমরা তো কথায় কথায় তৃণমূল বিভিন্ন ইস্যুতে কোর্টে গেছে, দেখুন কেন ইস্যুতে যাচ্ছে না? গেছে তো, সুপ্রিম কোর্ট তো মহামান্য আদালত তো বলেছে যে মনরেগার টাকাটা ছাড়তে হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনে শুধু দিল্লিতে নিয়ে গেছিলেন, আজকে দিল্লিতে তাদের সঙ্গে দেখা করেনি, আমাদের সাংসদদের সঙ্গে বাজে ব্যবহার করেছে, আমাদের দিল্লি পুলিশ মারধর করে দাঁড়িয়ে দিয়েছে পূর্ব নির্ধারিত শিডিউল থাকা সত্ত্বেও। আমরা তো গণতান্ত্রিক পদ্ধতিতে লড়ছিলাম, তবে কেন? আজকে আবাস যোজনার টাকা বলুন, বাড়ির টাকা বলুন, সড়ক যোজনার টাকা বলুন, এরকম কোটি কোটি টাকা আমরা পাই। এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করে, সে লক্ষ্মীর ভান্ডার বলুন, সে কন্যাশ্রী বলুন, সে স্বাস্থ্যসাথী বলুন। আর লেটেস্ট কপি তো আমি পরশুদিন দেখলাম না কালকে দেখলাম, ডিজিটাল মাধ্যমে তারা ডিজিটাল যোদ্ধাকেও কপি করছে। একটা কপিক্যাট একটা পার্টি, যাদের বাংলার কোনো ভিত্তি নেই, বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না, যারা বাংলার মনীষীদের, বাংলার মানুষ কিন্তু মনীষীদের প্রচন্ড সম্মান করে, মা বাবাকে যেমন ভাবে শ্রদ্ধার চোখে দেখে, মনীষীদেরও কিন্তু শ্রদ্ধার চোখে দেখে। তাদের কখনো বলে বঙ্কিম দা, কখনো বলে রবীন্দ্রনাথ সান্যাল, কখনো বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করছে, বা কখনো বিভিন্ন সময় তাদের কথাবার্তার গঠনের মধ্যে আমার তাচ্ছিল্য বা মনটাগিনী। দুদিন আগে ছিলাম মনটাগিনী হাজরা, ভাবুন প্রধানমন্ত্রী রেড রোডে চলছেন, সেখানে বলছেন মনটাগিনী। এরা জানে না, এরা বাংলা সংস্কৃতি জানে না, কৃষ্টি জানে না, কিন্তু নির্বাচন আসলেই এরা কিন্তু চলে আসবে, চ্যাটার্ড ফ্লাইটে এসে বড় বড় ডায়লগ দেবে, বসন্তের কোকিল যেমন হয় ঠিক সেইভাবে নির্বাচন হয়ে গেলে তারা চলে যাবে। আজকে এই মানসিকতা বাঙালি কোনদিন মেনে নেয়নি। এই বাংলা স্বাধীনতা সংগ্রামীদের বাংলা, এই বাংলা পাঞ্জাব এবং বাংলা এই স্বাধীনতার সংগ্রামে সবচেয়ে বেশি লড়াই করা যদি কারো অবদান থাকছে, সবচেয়ে শহীদ বিপ্লবীরা যদি কোনো জায়গায় মারা গিয়ে থাকেন এই দুটো রাজ্য থেকে, তো এরা এই জায়গা থেকে বাংলার মানুষকে টুপি পরিয়ে বাংলা দখল করতে পারবে না। কিন্তু এই যে একাধিক দুর্নীতির অভিযোগ আসছে, এগুলো কি হবে? আমি আপনাকে একটা কথা বলছি, অভিযোগ আর বাস্তবায়নের ফারাক আছে। আমি অভিযোগ আপনার নামে কিছু করতেই পারি, আপনার ভাই সেন্ট্রালের পাওয়ার রয়েছে, আপনি এতগুলো সংস্থাকে এনে তদন্ত করালেন, আপনি জানেন একটা রিপোর্ট দিয়ে বলুন এখানে দুর্নীতি হয়েছে। আপনার তো নিশ্চিতভাবে ইডি সিবিআই এবার বিজেপির বি টিম হিসেবে কাজ করছে, যাকে ধমকানো চমকানোর প্রয়োজন হবে একটু সিবিআই পাঠিয়ে দিলাম, কেন এদের গ্রাউন্ড লেভেলে কোনো সংগঠন নেই। আজকে আমার মনে পড়ে 2024 সালে অমিত শাহ বলেছিলেন যে 1 কোটি নাকি মেম্বার বানাবেন, ওদের নাকি মিসড কল মারলেই মেম্বার।
আজকে অর্ধেক সংখ্যা পৌঁছতে পারেনি 2 বছরে। আজকে তাদের কাছ থেকে যদি বড় বড় ডায়লগ শুনতে হয়। তুমি কালকে একটা পোস্ট করেছো, তাতে একটা জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কবিতা, উনি বলছেন যে আতঙ্ক কাঁপছে দেশ, তবে কি মানুষ দেখবে ধ্বংসাবশেষ? আরো কত প্রাণ, আরো কত জীবন চলে যাবে অকালে, কে দায়ী, কিসের পাপাচার, কিসের দুরাচার, অশুভ অশনি শক্তি ফেলিছে দীর্ঘশ্বাস। বক্তব্য এসআইআর নিয়ে। তুমি এসআইআর কি কিভাবে দেখছো ভাই? একটা জায়গায় একটু বলো যে এসআইআর তো নির্বাচন কমিশনের একটা সুপ্রিম কোর্টের ফরমেশন, সেটা নিয়ে তৃণমূলের, এই যে তুমি এক্ষুনি উল্লেখ করলে যে 2 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তো এটা নিয়ে তোমাদের অভিযোগ কিসের এত, বা এত আন্দোলন কেন? প্রত্যেকটা মঞ্চে তোমরা এসআইআর নিয়ে বলছো। প্রথম কথা বলছি, আমি শুধু নয়, আমার নেতারা প্রথমেই ক্লিয়ার করে দিয়েছে যে এসআইআর নিয়ে তাদের কোনো অবজেকশন নেই। দ্য প্রসিডিওর অফ এসআইআর নিয়ে প্রবলেম রয়েছে, দ্য টাইম স্প্যান অফ এসআইআর নিয়ে প্রবলেম রয়েছে। প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে এসআইআর আমরা যদি এর আগেরটা দেখি, 2 বছরের অধিক সময় হয়েছিল। এটা কোন জাদু বলে 2 মাসের মধ্যে নামানো সম্ভব নেই বলুন, নির্ভুল ভাবে। এটা প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে এই এসআইআর এর ক্ষেত্রে যে পদ্ধতির মধ্যে দিয়ে এসআইআর করা হচ্ছে, আপনাকে তো সবার কথা চিন্তা ভাবনা করতে হবে। বিএলও দের একবার অবস্থা একবার দেখুন না, আপনার এলাকার যিনি বিএলও তার সঙ্গে জিজ্ঞেস করুন আপনারা কেমন আছেন, কি মানসিক চাপের মধ্যে তারা কাটছে। এবং এসআইআর এর করতে গিয়ে সাধারণ মানুষকে হয়রানি করতে হচ্ছে। আর বিজেপির বিভিন্ন নেতারা কখনো তারা বলেছে 1.5 কোটি নাম বাদ দেব, কখনো তারা, আজকে আমি শুনলাম হেমন্ত বিশ্ব শর্মা বলে, আস্তে আস্তে শুনছিলাম যে কোন একটি সম্প্রদায়ের নাম দেখে পরপর বাদ দিয়ে দিন। আজকে পার্টিকুলারলি তারা বক্তব্য রাখতে গিয়ে বলেছে 70 লাখের মাত্র তফাৎ, এসআইআর এর 1.5 কোটি নাম বাদ দিয়ে দেবো, তারপর বাংলা আমাদের। এই স্ট্র্যাটেজি মানে এটা কি বোঝাতে চাইছে? এই 70 লাখ তৃণমূলের ভোট বাদ দিয়ে দেবে, এটা হতে পারে? অবাস্তব কথা তো। কিন্তু তারা এসআইআর শুরুর প্রথম দিন থেকে, আপনারা আপনাদের নিউজের খবরাখবরগুলো দেখুন, মানে পুরোনো যে আর্কাইভটাকে দেখেন, দেখবেন বিজেপি নেতারা কোন ধরনের স্টেটমেন্ট দিয়েছে। এর আতঙ্ক ছড়িয়েছে। এই আতঙ্ক ছড়ানোর উপর দিয়ে 126 জন আজকের ডেট অব্দি মারা গেছে। আজকে যারা আতঙ্কগ্রস্ত হয়েছে, মারা গেছে, এর পেছনে দায়ভার কে নেবে? বিজেপি বলছে এটা তোমরা ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। মানে কারুর যদি ডেঙ্গুতে মৃত্যু হয় তোমরা বলছো এসআইআর এর মৃত্যু, কারুর যদি হার্ট ফেল করে মারা যায় তোমরা বলছো এসআইআর এর মৃত্যু। আজকে তো আমরা লুকিয়ে চুরিয়ে কোনো জায়গায় কথা বলছি না, যেখানে হয়েছে সেখানে আমাদের দলের নেতৃত্ব। তোমার এলাকায় প্রথম যে মৃত্যু, তার নাকি ডান হাতের আঙুল নেই। আরে বলছি আপনাদের মিডিয়া পার্সনরা গেছে, তাহলে কি করে ইয়ে লিখলো? আপনাদের মিডিয়া পার্সনরা গেছে। না না, আমাদের মিডিয়া পার্সন, মিডিয়া পার্সনরা গেছে, তার মতন করে যা ইচ্ছা বলতে। মানুষ তো একটা আঙ্গুল নয়, হাত তো একটা নয়, তাদের বাড়ির লোকজন ক্লিয়ার করেছে। আমি নোংরা রাজনীতি, আমার খুব ভাবতে খারাপ লাগছে যে হওয়ার পর একটা রাজনৈতিক দল তার পরিবারের উপর আক্রমণ করতে পারে এরকম। আচ্ছা, তার পরিবারের সদস্যরা ক্লিয়ার করেছেন এই বক্তব্যটা ঠিক কি, আরেকটা আঙ্গুল দিয়ে তার লিখেছেন, অন্য হাত দিয়ে লিখতেন, এবং এটা পরিষ্কার। পুলিশ তথ্য জোগাড় করেছে, তা হাতের লেখা রাইটিং নিয়েছে, এবং আপনার মিডিয়া পার্সনরা তাদের বাড়িতে গেছিল। আমি নিজে গেছি পানিহাটিতে, আমি নিজে গেছি ব্যারাকপুরে, যার বাড়িতে দলের তরফ থেকে আমরা গেছিলাম, কথা বলেছিলাম, তাদের লোকে তারা কি মিডিয়া স্টেটমেন্ট দিয়ে শুনেছি। আজকে বিজেপি বলুক তবে কতজন, স্ট্যাটিস্টিক্যালি বলে 126 জন মারা গেছে, এদের মধ্যে এইজন ডেঙ্গু মারা গেছে, এইজন আত্মহত্যা করেছে, এইজন এ করেছে। এটাও বলছে বিজেপি তৃণাঙ্কুর যে তোমরা নাকি বিএলওদেরকে চাপে রেখে, মানে তোমরা মানে তৃণমূল কংগ্রেস বিএলওদেরকে চাপে রেখে, যে এই নামটা ঢোকাতে হবে, এই নামটা মাস্ট ইনক্লুড করতে হবে, এরকম একটা চাপ নাকি বিএলওদের উপর তৃণমূল। একটা কথা বলি পরিষ্কার হবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একজন বৈধ ভোটারের নামও যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায়। বৈধ ভোটারের জন্য তৃণমূল কংগ্রেস লড়বে। আর তৃণমূল কংগ্রেসে একমাত্র দল, যেদিন এসআইআর শুরু হয় সেদিন থেকে তারা বাংলার সমস্ত প্রান্তে তারা কিন্তু হেল্প ক্যাম্প করে, তারা কিন্তু ভোটাধিকার শিবির করে। সকাল থেকে রাত অব্দি তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের ফর্ম ফিল আপ করিয়ে দেয়। ফর্মের ভুল, প্রচুর মানুষ ভুল করেছে, সেই ফর্মগুলো ফিল আপ করে কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেস, রাস্তায় অন্য কোনো রাজনৈতিক দলকে দেখেননি। কিন্তু দেখুন বিভিন্ন বিজেপি বিভিন্ন জায়গায় ওরা লিস্ট নিয়ে যাচ্ছে, এই মানুষের নাম বাদ যাবে, এই মানুষের নাম বাদ যাবে, যায় না সেই লিস্ট সঠিক না বেঠিক। আপনি দেখান তো বিজেপি কোন জায়গায় বলেছে এই মানুষের নাম অ্যাড হবে? আপনি দেখান এইখানে বলেছে এই মানুষটি ভোটাধিকার রক্ষা করতে হবে। দেখুন 1991 সালে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করেছিলেন নো আইডেন্টিটি নো ভোটের দাবিতে।
সেদিনে ভোটার কার্ডের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যোগ্য উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছে। যেমন তুমি আরেকটা কথা বলো যেটা নিয়ে মারাত্মক এখন উত্তাল একটা জায়গা, সেটা হচ্ছে ধর্মকেন্দ্রিক রাজনীতি, হিন্দু মুসলিম, পাশাপাশি অনুপ্রবেশের ইস্যুকে তুলে আনা। বাংলাদেশকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না, বিজেপির একটা এজেন্ডা এখন, মানে এইবার এটাকে কিভাবে দেখছো? আমি এর সঙ্গে যুক্ত করব শ্রীরাঙ্কুর, এরা কারা? তোমরা তো গ্রাসরুট লেভেলের রাজনীতিটা করো, আমি চাইবো যে তোমরা নিশ্চয়ই এদেরও আইডেন্টিফাই করতে চাইবে যে যারা বিডি অফিস ভাঙচুর করছে, যারা জাতীয় সড়ক অবরোধ করছে, যারা এনবিএসটিসির বাসে আগুন জ্বালাচ্ছে, যারা শামসেরগঞ্জে রেলের কেবিনের মধ্যে ঢুকিয়ে কেবিন মাস্টারকে আটকে রাখছে, রেলে অগ্নিসংযোগ করছে, শ্রীরাঙ্কুর এরা কারা? কোন রকম অন্যায়, কোন রকম ধর্মীয় সুশ্রী, কোন রকম ধর্মীয় বিভাজন তৃণমূল কংগ্রেস বরদাস্ত করে না। সমানভাবে যে বা যারা ভাঙচুরের সঙ্গে যুক্ত, এই ভাঙচুর সরকারি সম্পত্তি নষ্ট দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে 100%। মনিরুল ইসলামের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়ে? দেখুন, আমি কিছু কিছু বিষয় মুহূর্তে আপনাকে আমি হয়তো এইখানে বলতে চাইছি না, কারণ আপনারা দেখতে পাবেন সবকিছু আমার মুখ থেকে বলাটা ঠিক নয়, কিন্তু আপনাকে শুধুমাত্র এইটুকুনি বলতে পারি, এই যাদেরকে এদের এসআইআর বলছিল রোহিঙ্গা, এরা বলছিল বাংলাদেশি বলে তারা বাদ, আজকে এতদিন পর তারা কেন পয়েন্ট আউট করতে পারছে না যে এরা বাংলাদেশি বলে বাদ গেছে? এটা প্রাথমিক খসড়াতে বাদের লিস্ট 58 লক্ষের কাছাকাছি এসছে। তো কারণ দেওয়া হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা আমাদের কোর্টে জয়, এরপর ভোটে জয়লাভ। অবভিয়াসলি বারাসাতের মঞ্চে তারা দিক, আমরা তো এটাই চাইছি। আপনারা এই 58 লক্ষের মধ্যে অধিকাংশই দেখবেন, জানেন তো যে প্রত্যেক মানুষ হয়তো অনেকেই জানে না, সবাই তো অ্যাওয়্যার হবে এর ব্যাপার নয়, যে প্রত্যেক বছরই এই লিস্টটা বাদ যায়, কেউ লোক মারা যায়, কেউ লোক স্থানান্তরিত হয়, কেউ নতুন ভোটার ওঠে, তো এর মধ্যে নতুনত্বর কিছু নেই। কিন্তু কারা রোহিঙ্গা, কারা খালিস্তানি, কাদেরকে পাকিস্তানি বলছিল শুভেন্দু অধিকারী যে বাদ দেওয়ার? আজকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যাপ খুলে দেখিয়েছেন, যদি রোহিঙ্গা বলা হয় বার্মার আশপাশের লোকজন, সেখান থেকে মায়ানমারের আশপাশের লোকজন, ব্রহ্মদেশ, তারা তো বাংলায় আসতে গেলে তো অন্য রাজ্যগুলো করে আসতে হবে। ওই বাকি 8টা রাজ্যে তো এসআইআর হচ্ছে না। আজকে বাংলাদেশ এবং মায়ানমারের পাশে 9টা রাজ্য রয়েছে। আমি যদি শুভেন্দু বাংলায় হচ্ছে, আমি যদি রোহিঙ্গা বাদ দিই, তুমি কি মনে করো যে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকেছে, মুসলিমদের ব্যাপক সংখ্যাধিক্যতা পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি? অনুপ্রবেশ যে বাংলায় ঘটেছিল এটা তো অস্বীকার করার কারণ নেই, মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন, এবং এটা তো আজকের ঘটনা নয়, মানে নতুন করে আর কেউ আসেনি। 100%। এবার যারা বহু বছর আগে এসছে এবং তারা একটা ঘটনার প্রেক্ষিতে তার ভিটে মাটি হারিয়ে এসছে, আমরা তাদের আশ্রয় দিয়েছিলাম, আজকে আপনি তাদের বলতে পারেন যে চলে যাওয়ার জন্য? আজকে পড়ছিলাম যে কোন একটা ফেসবুক পোস্টে মজাদার একটা কমেন্ট দেখলাম, আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো তাকেও এসআর ক্যাম্পে দেখা হতো, কারণ তিনি রবীন্দ্রনাথ টেগর লিখতেন, টেগর এবং ঠাকুর যে এক এই বোঝার ক্ষমতা এদের নেই, চট্টোপাধ্যায় এবং চ্যাটার্জি এদের বোঝার ক্ষমতা এদের। হয়তো তোমার অনুমানটা ঠিক, কারণ আরেকজন নোবেল জয়ীকে ডাকা হয়েছে, অমর্ত্য সেন মহাশয়কে যে তারা ডাকতে পারে, লাইনে দাঁড় করাতে পারেন। আপনি একটা ভাবুন তো, তিনি এসে লাইনে দাঁড়িয়ে আছেন, আপনি একজন বাংলাভাষী ভারতবাসী হিসেবে আপনি অমর্ত্য সেনকে লাইনে দাঁড়িয়ে ভিজুয়ালি ভাবুন, আপনার কি লজ্জায় মাথাটা হেট হয়ে যাচ্ছে না? এটা কোন ভারতবর্ষ অবস্থান করছি আমরা? কিন্তু তোমার মনে হচ্ছে না যে উনি নাগরিকত্বের ঊর্ধ্বে নয়? মানে নোবেল জয়ী হতেই পারেন ডেফিনেটলি, বাট তিনি একজন নাগরিক। দেখুন, আমি আপনাকে একটা কথা পরিষ্কার ভাবে বলি, আমার যারা দেশকে সম্মানিত করেছে, দেশ যদি তাকে সম্মানিত করতে না পারে তবে দেশের সম্মানটা কিন্তু থাকে না। একেবারে বুঝতে পেরেছি। এবার একদম শেষ দিকে আসি, তৃণমূলের একজন মুখপাত্র, তিনি এখনো সস্থানে মহিমায় আছেন, খুব সম্ভবত আমি যদি ভুল না করি তিনি বলেছিলেন যে 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় শেষবার মুখ্যমন্ত্রী হবেন, মানে 30 টেনিয়র অব্দি, 30 বা 31 পর্যন্ত। মানে আমি জাস্ট শ্রীরাঙ্কুরকে এই প্রশ্ন দিয়ে শেষ করবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুমি কোন জায়গাটায় দেখতে চাও? মুখ্যমন্ত্রী হিসাবে কি দেখতে চাও বাংলায়, নাকি দিল্লিতে বা সর্বভারতীয় লিডার হিসাবে অন্য কোথাও দেখতে চাও? দেখুন, আমরা যে পর্যায়ে আছি আমাদের এই জাতীয় কমেন্ট করা উচিতই নয়। আমি জানি না কার কথা আপনি বলছেন, এই জাতীয় কমেন্ট করা উচিতই নয়, কারণ তার থেকে একটা পারসেপশন তৈরি হয়। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতটা কাছ থেকে দেখেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তার থেকে কম হলেও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাও? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখেছি, একটা জ্যোতি বেরোয় তার কাছ থেকে।
আপনি তাকে দেখলে, আপনার নতুন সাংবাদিকরা যদি তার কাছে যায়, আমি জানি না তারা কভার করতে পারবে, তার জ্যোতিতে, তার আলোতে যেন একটা আলাদা একটা ফ্যাক্টর কাজ করে। কি আমার নিজের মাথায়, আমি যখন দিদির সঙ্গে কথা অনেক সময়, আমি আজ অব্দি আমাকে তো পরে ভাবতে হবে, এটা মোহিত হয়ে যাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন জীবিত, মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক সচেতনতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সিজন পলিটিশিয়ান ভারতবর্ষের বুকে আর কেউ জন্মায়নি। আমি একজন দলীয় পোর্টফোলিও হোল্ডার হিসেবে বলতে পারি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক নেতা হিসেবে যেই জায়গায় পৌঁছে নিয়ে গেছেন, এই দলের সংগঠনটা ধরে রাখার ক্ষেত্রে আজ অব্দি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। দেখো, এই জায়গায় শেষ করবো আজকের আমাদের এই আলোচনা। হয়তো সংক্ষিপ্ত অনেক প্রশ্ন বাকি থেকে গেল, কিছু করার নেই, সময় সীমিত। আমি আশা করবো যে আজকের পডকাস্টে যে প্রশ্নগুলো আলোচনা হলো না, সেগুলো নিয়ে নিশ্চয়ই তৃণাঙ্কুর আমাদের পরবর্তীকালের ব্যস্ত সময় থেকে একটু কাট আউট টাইম বার করে আবার আমাদেরকে দেবে। আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।